স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। সেবার পশ্চা সাহায্য ও সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো বেসরকারি হাসপাতাল। হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের করেছে বিদেশমুখী। আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে, যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। প্রয়োজন হাসপাতালে মৃত্যুর তদন্ত। হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে। যদি আমাদের তদন্তে ধরা পড়ে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি মহিউদ্দিন মধু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঠাকুরগাঁয়ে বিজিবির গুলিতে নিহতরা চোরা কারবারি নয়, স্বজনদের জোরালো প্রতিবাদ। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। অভিমান করে সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী। যোগ দিয়ে দাবি দাওয়া তুলে ধরার আহ্বান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রথম ধাপে মামলা করেছেন বিএনপির 7 প্রার্থী। চিন্তিত নয় আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। এবং মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী নদী। কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের নামেই ভেলায় চড়ে ভালোবাসা আসে মানব মনে। জীবনের পরতে পরতে ধরা দেয় নানা আবেশে। রিপোর্টটি থাকছে সংবাদের প্রথম ধাপে। তারকা খচিত আবাসিক হোটেল সদৃশ সেবার পসরা বসেও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো বেসরকারি হাসপাতাল। ভুল চিকিৎসায় হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের তাই বিদেশমুখী করছে ব্যাপক হারে। এই অবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালের প্রতিটি মৃত্যুর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসির উদ্দিনের কথা। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকেই চিনতে পারছেন না তিনি। সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ। দ্রুত হার্টবিট ফল করছে কেন? উনি বললেন মনে হয় মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। পেশেন্টদের এরকম হয়, আপনি একটা কাজ করেন, বাসায় নিয়ে যান, তারপর দিল্লিতে নিয়ে যাবেন, ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি। ক্যামেরায় এখনই কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দিতে পারি না, এটা মেডিকেল ম্যাটার, এটা সময় লাগবে। আর ওই পেশেন্ট আমাদের কন্ট্রোলই আছে, কাজে আপনারা ওয়েট করেন। এটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, রিপোর্টটা যাবে পিএম এর কাছে। সরকারি বেসরকারি হাসপাতালে বারবার ঘটতে থাকা এসব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। স্কয়ারের মতো হসপিটালে আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে। তাকে যেখানে শুধু যে ভুল চিকিৎসা তা না, একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। আমার বাচ্চাটা ফেরত চাই, গোপালায় মারা গেছে আমার সন্তান। ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখছেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে। হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে। অপারেশন হয়েছে, এই অপারেশনটা দরকার ছিল কিনা, অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি।
বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত 5 বছরে মৃত্যুর শিকার হয়েছেন 500-র বেশি মানুষ, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অহরহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও এর হাতে প্রাণ দিতে হয় সীমান্তের গ্রামের মানুষদের। এবার নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের এলোপাতাড়ি গুলিতে মরে সীমান্তে জন্ম নেয় অপরাধ, এ কথাটির প্রতিষ্ঠিত করে গেল দেশের উত্তরের ঠাকুরগাঁয়ের তাজা 3টি প্রাণ। কিন্তু চোরাচালানির অপবাদে নিয়ে এই মৃত্যু মেনে নিতে নারাজ নিহতদের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। চোরাপথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির 10 কিলোমিটার ভেতরের বহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেয়ার সময় প্রতিবাদী মানুষের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে বিজিবি। এতে নিহত 3 জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, একজন শিক্ষক, আরেকজন গা গতরে খাটা কৃষক। কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতদের আত্মীয় অনাত্মীয়রা। আমাদের ছোট বাচ্চাকে 12 বছরের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। ছোট বাচ্চা কি আর খেলাধুলা মনে করে সেখানে গেছিল, সে বাচ্চাটা পায়ে কেন গুলি মারছে। 10 কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। উনি গরু নিয়ে যাচ্ছিল বাজারে, বিজিবিরা আটকায়। উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা মানে পারমিট ওরা হাতের থেকে নিয়ে কাগজ চিরে ফেলেছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে 4 জন মিলে একসাথে। ঘটনার 2 দিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরাকারবারি হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবি কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রাম রাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসের বাণী শোনান। যারা এই অতি উৎসাহী হয়ে আজকে এই সাধারণ কৃষক এবং গ্রামবাসীর উপর অত্যাচার এবং হামলা হয়েছে, আমি এই ঘটনার প্রতিবাদ করছি এবং আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। গত মঙ্গলবার চোরাচালানের গরু সন্দেহে বিজিবির হাট লাগোয়া হুকুম হাজির বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে বিজিবি গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। সংসদে এসে দাবি দাওয়া তুলে ধরতে জাতীয় ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 10 বছরের উন্নয়নের সুফল মানুষ পেয়েছে বলেই নৌকায় ভোট দিয়েছে জনগণ। নির্বাচনে অংশগ্রহণ করে কম আসন পেয়ে অভিমান করে সংসদে আসছে না ঐক্যফ্রন্ট। এটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, আধুনিক যুগোপযোগী শিক্ষার জন্য প্রতিটি জেলায় আইসিটি পার্ক নির্মাণ করা হবে। অল্প সিট পেয়েছে সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ জনগণ, ভোটার মালিক জনগণ, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। কাজে যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। কাজে আমি সেই আহ্বান জানাচ্ছি। অধিকার আদায়ে জনগণকে আন্দোলনে নামার তাগিদ দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জিএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন,
যাদের অধিকার হরণ করা হয়েছে তাদেরকে মাঠে নামতে হবে। গতকাল বিকেলে রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। এতে যোগ দেন ডক্টর কামাল হোসেন সহ অন্য শীর্ষ নেতারা। আগামী 24 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত গণশুনানি কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান জিএসডি সভাপতি আসম আব্দুর রব। ভোট ডাকাতি হয়েছে 16 কোটি মানুষের, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, জনগণ আহত হয়েছে। এখন এই যার সম্পদটা লুট করে নিল, যার বিবেকটাকে আঘাত করলো, তারা কোনো প্রতিবাদ করবে না। ডক্টর কামাল হোসেন সাহেব ঐক্যফ্রন্ট আমরা তাদের অধিকার আদায় করে দেব। জনগণকে মাঠে নামতে হবে। আমরা ডাকতেছি 24 তারিখে গণশুনানি হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইনশাল্লাহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা করেছেন বিএনপির 7 প্রার্থী। গতকাল তারা এই মামলা দায়ের করেন। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের সই করা এক বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ বিএনপির আরও 5 প্রার্থী মামলা দায়ের করতে পারেন। যারা মামলা করেছেন তারা হলেন ঝিনাইদহ 4 আসনের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল 7 আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন, গাজীপুর 4 আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 3 আসনের নাসির রহমান, মুন্সিগঞ্জ 3 আসনের আব্দুল হাই ও ভোলা 2 আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। এদিকে বৃহস্পতিবার আরও 5টি মামলা করার পর এ বিষয়ে শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি নির্বাচনী বেঞ্চ এরই মধ্যে গঠন করেছেন প্রধান বিচারপতি। এই 6টি বেঞ্চের যে কোনো একটিতে শুনানির জন্য মামলাগুলো উত্থাপন করবেন তারা। সকালের সময় আরো থাকছে। টাঙ্গাইলে অনুমতি ছাড়াই বন এলাকার ভেতরে ইট ভাটা গড়েছে প্রভাবশালীরা। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব ফসলি জমিতে। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী। নদীর দুপারে গড়ে ওঠা 3 শতাধিক কলকারখানা আর মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ। এমন তথ্যই উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন, দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 300 আরও উপর আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ 22 বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরব আলী নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কিভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী। কালো হয়ে পড়েছে নদীর পানি। এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি টুরগি এগুলো পৌঁছা টসা সব কিছু এগুলো নদীতে পালাচ্ছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কি করব? নদীতে ফেলে দিচ্ছি। তো এই দূষণগুলো কিন্তু মানুষ সৃষ্ট। নগরীর 60 লাখ মানুষের পয়ঃবর্জ্য ও গৃহস্থালির 15 থেকে 20 কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত 20 থেকে 25 প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়, কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে উভয় পারে গড়ে ওঠা অন্তত 3 শতাধিক কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে 3 কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিভির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয়। এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়ঃবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর।
শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে। জলবায়ু পরিবর্তনের কারণে 2070 সালের মধ্যে সুন্দরবন থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতিবেদন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের। 11.5 কোটি টাকা ব্যয়ে বরিশালের মাছকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। আর এ ব্যাপারে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এতে পরিবেশ বিপর্যয় হবে বলে দাবি নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির। এ অবস্থায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাছকাটা নদীর অবস্থান। নদীর এক পাড়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আর অপর প্রান্তে আলিমাবাদ ও জাঙ্গালী ইউনিয়ন। নদীর লঞ্চঘাট প্রান্তে জেগে উঠেছে বিশাল চর। স্থানীয় একটি মহল ইতোমধ্যে সেখানে অবৈধভাবে তৈরি করেছে সড়ক। আর উপজেলা সদরের সাথে ওই দুটি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য নদীতে বাঁধ দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এটার ডিজাইন এস্টিমেট এগুলো করা হয়েছে, তবে আমাদের এখানে পরিবেশগত ছাড়পত্র একটা বাধ্যবাধকতা রয়েছে এবং সেই ছাড়পত্রটা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশের ছাড়পত্র পাওয়ার পরেই আমরা এই ক্রস ড্যাম নির্মাণের কাজটা শুরু করতে পারবো। এদিকে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। উক্ত নৌপথ দিয়ে যাত্রীবাহী লঞ্চ ও অনেক পণ্যবাহী নৌযান চলাচল করে। আর এই বাঁধ যাতে না দিতে পারে বিআইডব্লিউটি পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে। নদী রক্ষার্থে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডকে পরিবেশগত প্রভাব সমীক্ষার রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এই রিপোর্ট দাখিল করার পরে বোঝা যাবে যে পরিবেশের উপরে এই ক্রস ড্যাম কি প্রভাব ফেলবে। ক্রস ড্যাম হলে পরিবেশ বিপর্যয় ঘটবে বলে মনে করছে নদীখাল বাঁচাও আন্দোলনের এই নেতা। মৎস্য সম্পদ হারিয়ে যাবে, সেখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, সেখানকার অন্তরায় তৈরি করবে, নদী শুকিয়ে যাবে, কোনো নদী ভেঙে যাবে এবং এর প্রেক্ষিতে একটি এলাকাগত একটা ব্যাপক বিপর্যয় মানে পরিবেশগত বিপর্যয় ঘটবে। এই অবস্থায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয় একটা বৈঠক করে একটা সিদ্ধান্ত উপনীত হতে, যাতে করে দেশ এবং দেশের মঙ্গলের কথা চিন্তা করে এবং মেহেন্দিগঞ্জ এলাকাবাসীর কথা চিন্তা করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। মাছকাটা নদীর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার আর প্রস্থ 1620 মিটার। দেশের বিভিন্ন স্থানে নদী রক্ষায় কাজ করছে সরকার। মৃতপ্রায় এবং নাব্য সংকটে ভোগা নদীগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ব্যতিক্রমে মাছকাটা নদীতেই। ঠিক এই পয়েন্টে ক্রস ড্যাম নির্মাণ করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এটি বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের মেহেন্দিগঞ্জের মাছকাটা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। টাঙ্গাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা বন এলাকার ভেতরেই গড়ে তুলেছে ইটভাটা। ফলে একদিকে যেমন ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আশেপাশের কৃষকের ফসলি জমিতে প্রভাব পড়েছে, অন্যদিকে বনের শাল গজারি গাছগুলো ব্যাপকভাবে হুমকির মুখে রয়েছে। তবে বেশিরভাগ ভাটায় হাইকোর্টের রিট আদেশ থাকায় পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ফসলি জমি, ঘনবসতি এলাকা এবং বন এলাকার 3 কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ নিষেধ থাকলেও তা মানছে না প্রভাবশালী ইটভাটার মালিকরা। সখীপুর উপজেলার বহেরাতৈল এলাকায় বনের ভেতরেই বনের জায়গা দখল করে ইটভাটা নির্মাণ করে বনের গাছপালা পুড়িয়ে ইট প্রস্তুত করছে তারা। একদিকে কৃষি জমি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শাল গজারির বন চরমভাবে হুমকির মুখে পড়ছে। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ কিছুই বলতে সাহস পায় না। গাছপালা ফলমূল কম আসে, ইটভাটার কালি যে আমাদের বাড়িঘর সমস্যা হইতেছে। অসুখ বিসুখ আসে, কারণ গাছে ফল ধরে না। ঘর বাড়ি মনে করুন যে সমানে যে কালি পরে, এই যে সত্য যে নাল মাটি গুনা সমানে উড়াইয়া যে পরে অসুখ বিসুখ এগুলা বিশাল সমস্যা হইতেছে, চলাফেরার সমস্যা। পরিবেশ অধিদপ্তর বলছে বনের ভেতরে ইট ভাটা নির্মাণের সত্যতা রয়েছে, তবে ভাটাগুলোতে হাইকোর্টের রিট আদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ছাড়পত্রবিহীন ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কিছু ইট
ইটভাটা আছে যেগুলির বিরুদ্ধে আমরা এই মুহূর্তেই কোনো ব্যবস্থা নিতে পারবো না। আদালত থেকে সাময়িক একটা রায় নিয়ে ওনারা পরিচালনা করছেন। আমরা সেই রায়গুলি ভ্যাকেট করার জন্য ইতিমধ্যেই হচ্ছে যে দফাওয়ারি জবাব দিয়েছি। সেগুলি আদালত থেকে নিষ্পত্তি হওয়ার পরে ওগুলির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গৃহীত হবে। অবশ্য জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেলে আমাদের পক্ষে আসলে আমরা যেন উচ্ছেদ করতে পারি। আর তথ্য পাওয়া মাত্রই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিজনাল সময়ে যেন নতুন কোনো ইটভাটা তৈরি না হয়। টাঙ্গাইল জেলায় মোট ভাটার সংখ্যা 284টি, এর মধ্যে বৈধ ভাটার সংখ্যা 119টি। সময় সংবাদ, টাঙ্গাইল। টেস্ট স্ট্যাটাসের কথা মাথায় রেখে প্রথমবারের মতো সাদা পোশাকে অনুশীলন করেছে নারী ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা স্বপ্ন দেখছে দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলার। বিসিবি বলছে এই অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে কার্যত শুরু হয়ে গেল সে যাত্রা। এবছরই দেখা যাবে দৃশ্যমান নানা কার্যক্রম। সাদা পোশাকেও খুঁজে পেতে পারেন বাসন্তী রং। মিরপুরের একাডেমি মাঠে সেই রং মিলেমিশে একাকার। কারণ এমন দৃশ্য আগে কখনো দেখেনি দেশের ক্রিকেট। প্রথমবার সাদা পোশাক গায়ে জড়িয়েছেন সালমা রোমানারা। এই যাত্রা থেকেই স্বপ্নেরা ডানা মেলছে। ক্রিকেট বোদ্ধারা প্রায়ই বলেন টেস্ট ক্রিকেটই আসল ফরম্যাট, শেখার মঞ্চ। হোক না নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ, প্রথমবার এই স্বাদ পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা। মেয়েদের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমরা লঙ্গার ভার্সন খেলবো। আমাদের মেয়েরা সবসময় বিলিভ করে যে টেস্ট হলে আমরা অনেক বেশি ভালো করতে পারবো। সেশন বাই সেশন যে আসলে এত মজা, এটা আসলে খেলেই বোঝা যাচ্ছে যে আরও যদি ভালো সিরিয়াসভাবে ভবিষ্যতে হয় তো আমার মনে হয় সবাই এনজয় করবে এই ম্যাচগুলো। এই ম্যাচ আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছে। শামিমার সেঞ্চুরি, রুমানার অর্ধশতক। ব্যাটিং দেখে মুগ্ধ বিসিবি কর্তারা। মেয়েদের সাদা পোশাকে রঙিন স্বপ্ন দেখছে বোর্ড। সেটা পূর্ণতা পাবে টেস্ট মর্যাদা পেলে। একদিন এই শুরুর গল্পটাই হয়তো জায়গা করে নেবে ইতিহাসের পাতায়। মেয়েদের টেস্ট আমরা খেলতে চাই। এবছর আমাদের আরো কিছু 2 দিনের ম্যাচ খেলার পরিকল্পনা আছে। ইভেন্চুয়ালি আমরা যখন টেস্ট ক্রিকেট খেলবো তখন ওরা যেন মানিয়ে নিতে পারে। তবে আমি আশা করছি হয়তো আমরা ওদের ভবিষ্যতে টেস্ট স্ট্যাটাস পাবো। ওদের ওয়ানডে পারফরমেন্সে যেহেতু সন্তোষজনক, ওদের টেস্ট স্ট্যাটাসটা হয়তো টেস্ট খেলার সুযোগটা হয়তো আসবে। ছেলেদের বিসিএল এর আদলে মেয়েদের 4 দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। সাদা পোশাকের বনেদি ক্রিকেটে এখনও পা রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা, কিন্তু থেমে নেই সেই চেষ্টা। বিসিবি ভাবছে আইসিসির কাছে টেস্ট মর্যাদা চাইবে। তার আগে এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো সে যাত্রা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। সুচিকিৎসা নিশ্চিত করতে পারছে না সরকারি বেসরকারি কোনো হাসপাতাল। হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের করছে বিদেশমুখী। হাসপাতালে মৃত্যুর তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। সীমান্তে জন্ম নেয়ার কারণে মরতে হচ্ছে চোরাকারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। অভিমান করে সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী। যোগ দিয়ে দাবি দেওয়া তুলে ধরার আহ্বান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রথম ধাপে মামলা করেছেন বিএনপির 7 প্রার্থী। চিন্তিত নয় আওয়ামী লীগ, বলছেন ওবায়দুল কাদের। এবং মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী নদী। কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ, বলছে পরিবেশ অধিদপ্তর। হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।